বিগত ৩ ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তির আওতায় আনা উচিত বললেন বদিউল আলম। সরকারের চাপে সঠিক তথ্য দিতে পারেনি অনেক গণমাধ্যম। একই জিনিস এই জায়গায় ৮০ টাকা, আরেক জায়গায় ১০০ টাকা। সিন্ডিকেটের কাছে শুকনা বাজারটাই দখল করা। শুল্ক কমলেও উল্টো পথে বাজার। এবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট। ডিলারদের দিকে অভিযোগের তীর। বছর ব্যবধানে দ্বিগুণ আলু ও পেঁয়াজের দাম। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ইসকনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নেতারা। জুমার নামাজের পর ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তারা। এছাড়া চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। দলটির নেতারা ভারত থেকে ইসকনের মাধ্যমে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে দ্রুত ইসকন নিষিদ্ধের দাবি জানান। এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এখন সেই টাকা তারা বিভিন্নভাবে খরচ করে নতুন ভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অপচেষ্টা করছে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটা বার জেগে ওঠে, এর আগের মানুষরা পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না। ইনশাআল্লাহ বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন মুসল্লিরা। দেশবাসীকে ভারত কিংবা আওয়ামী লীগের ফাঁদে পা না দেওয়ার আহ্বান তাদের। বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো, এটাই হলো বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ইসকনের বহিষ্কৃত চিন্ময়কে নিয়ে বিবৃতি দিলেও আইনজীবী হত্যার বিষয়ে ভারত কোনো প্রতিক্রিয়া না দেখানোয় সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর রাজপথে যে আন্দোলন হচ্ছে তা ন্যায্য হলেও এর ধরন সন্দেহজনক। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করাই অন্তর্বর্তী সরকারের কাজ বলে মন্তব্য করে ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্য একটা সংগঠন যে সম্প্রতি যা করতেছে আমি নামও নিতে চাই না, তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না, এটা পক্ষপাতমূলক। কাজেই আমাদের চোখ রাঙানো উচিত না কারো। আইনজীবী আলিফ হত্যায় জড়িতরা যে ধর্মেরই হোক তাদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। রাজধানীর পুরানা পল্টনে তিনি সাংবাদিকদের বলেন, দেশদ্রোহী কাজের সঙ্গে জড়িতদের নিষিদ্ধের পাশাপাশি তাদের বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দি ইঞ্জিনিয়ার্স ফোরামের কর্মী সম্মেলনে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। দেশদ্রোহী যারা দেশের জনগণকে কষ্টের মধ্যে যারা ফেলবে, সে যে দলের, যে মতের, যে আদর্শের, যে চিন্তার, যে জাতীয়, যে আন্তর্জাতিক পর্যায়ে হোক, তাকে গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসে এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি দেশদ্রোহী কাজে প্রমাণিত হয় তাহলে তাদেরকে নিষিদ্ধ করে তাদের আইনের আওতা নিয়ে আসা উচিত। দেশদ্রোহী যারা
দেশের জনগণকে কষ্টের মধ্যে যারা ফেলবে, সে যে দলের, যে মতের, যে আদর্শের, যে চিরে, তাদের আইন আওতা নিয়ে আসা উচিত। উপদেষ্টা সরকারের একটি মাত্র কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা। যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে হবে। এর জন্য সংস্কার দরকার হচ্ছে। বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারকে তথ্যযুদ্ধ বলে মনে করেন ফ্যাক্ট চেকাররা। কূটনীতিকরা বলছেন, বাংলাদেশ ঘিরে নীল নকশা বাস্তবায়নের পথে বাধা আসায় অপপ্রচারে লিপ্ত দিল্লি বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। মাহমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। যুদ্ধ হয় তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তথ্য যুদ্ধে নেমেছে ভারত। সারা দুনিয়াতে এখন আছে যে ইনফরমেশন ওয়ার বলতে যেটা আমরা বুঝি, যে আসলে শুধুমাত্র বাংলাদেশের বা অন্য যে কোনো দেশের ফরেন পলিসির সাথে শুধু এরকম না যে দুই দেশের মধ্যে মিটিং হয় বা দুই দেশের মধ্যে যুদ্ধ হয়, এরকম না। এখন আরেকটা ইনফরমেশন ওয়ারও হয়, তথ্যের যুদ্ধ হয়। ভারতের গণমাধ্যম বন্ধ হয় তাহলে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হবে নিউজটা। স্বার্থে আঘাত আসায় বিশ্বের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তা পুনরুদ্ধারের চেষ্টা করছে ভারত, এমনটি বলছেন সাবেক রাষ্ট্রদূত। বিগত 15 বছর হাসিনাকে সামনে রেখে এমনভাবে বাংলাদেশকে তারা দখল করে নিয়েছিল, যেন আমরা একটা অক্টোপাসের ভিতরে আমরা ছিলাম। কীভাবে বাংলাদেশকে আবার তার আওতা আনা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা মনে করে বাংলাদেশকে যদি অষ্টম সিস্টার হিসেবে নেওয়া যায় তাহলে কিন্তু ভারতের যে 7 সিস্টার যেটা আছে উত্তর পূর্ব অঞ্চলে সেটা নিরাপত্তা সংরক্ষিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো চেষ্টা সফল হবে না। তিনি আরও জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্য যে কোনো সময়ের চেয়ে আরও বেশি অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। তারা আসলে এক ধরনের চেষ্টা করছে আমাদেরকে একটা ডিস্টেবিলাইজেশনের দিকে, বাট বাংলাদেশের মানুষের মধ্যে তো ঐক্য আছে। কিছু কিছু জিনিস এতটাই সিলি অভিযোগগুলো যে এটা তো সে যে এই রিপোর্টগুলো করছে তারা তো বাংলাদেশে একটা ফোন দিলেই পারে। ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ার অন্য কেউ কি বললো সেটা আসলে আমরা দেখছি না। আমাদের কথা হচ্ছে যে আমরা আমাদের কাজটা কি করছি, এবং আমরা সোফার আমরা মনে করছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ভারতের গণমাধ্যমকে বাংলাদেশে এসে পরিস্থিতি দেখার আহ্বান জানিয়েছেন, কিন্তু তা না করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সে দেশের গণমাধ্যম। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ভয়েস অফ আমেরিকার এক জরিপে এই তথ্য উঠে এসেছে। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপ অনুযায়ী 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। আর মাত্র 15.3% মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না। অন্যদিকে 17.9% মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। 2014, 18 ও 24-এর ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। রাজধানীর এফডিসিতে ছায়া সংসদে তিনি বলেন, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। ওই নির্বাচনে সরকারের চাপে অনেকে সঠিক তথ্য দিতে পারেনি। এবারে নির্বাচন কমিশনের বড় কোনো চাপ নেই বলেও মন্তব্য করেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান। 2014, 18 ও 24-এর নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে তুমুল বিতর্ক হয়। রাতের ভোট, ডামি নির্বাচন সহ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার দায় পড়েছে রকিব, হুদা ও আওয়াল কমিশনের উপর। 2024-এর নির্বাচনেও শেষ মুহূর্তে হুট করে নির্বাচনের হার বেশি দেখানো নিয়েও হয়েছে ব্যাপক সমালোচনা। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর তোপের মুখে বিদায় নেয় আওয়াল কমিশন। নতুন নির্বাচন কমিশন গঠনের পর এখন রাজনৈতিক দলগুলো তাকিয়ে আছে ভোটের রোডম্যাপের দিকে। বিএনপি সহ দেশের প্রধান রাজনৈতিক দলের দাবি, দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। শুক্রবার সকালে রাজধানীর এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন
প্রার্থী ও নাগরিকের ভূমিকা শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, 2014, 18 ও 24-এর নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের পর সরকার গুরুত্বপূর্ণ অংশীজন বলেও মত দেন তিনি। লক্ষ লক্ষ ব্যক্তি বস্তুত যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। ভোটার তালিকা তৈরি, নারী ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া নির্বাচন কমিশনের বড় কোনো চ্যালেঞ্জ নেই বলে জানান বদিউল। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। তো তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত। বিগত নির্বাচনে গণমাধ্যমগুলো কেউ সরকারের চাপে, আবার কেউ ইচ্ছা করে সঠিক তথ্য দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। গত 3টি নির্বাচনে তারা বলতে পারেন না, কেউ ইচ্ছা করে বলেন নাই, আর কেউ তারা ওই যে বাধ্য হয়ে এটা বলতে পারেন না। বর্তমান সময়ে সংস্কার গুরুত্বপূর্ণ এবং এই সংস্কারের জন্য সময় দিতে হবে বলে জানান বদিউল আলম। 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন সরকারকে সংস্কার রিপোর্ট জমা দেবে বলে জানান তিনি। সংস্কারটা গুরুত্বপূর্ণ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। শুল্ক কমানোর পরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতল কিনতে দোকানে দোকানে ঘুরতে হচ্ছে ভোক্তাকে। ডিলাররা পর্যাপ্ত সরবরাহ না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান খুচরো ব্যবসায়ীরা। তবে পাম অয়েল ও খোলা তেলের যোগান স্বাভাবিক রয়েছে। এদিকে ঊর্ধ্বমুখী আলুর দামে আরও যোগ হয়েছে 5 টাকা। সবজির দাম কমতির দিকে থাকলেও চড়া মাছের বাজার। MS আরিফিনের রিপোর্ট। আসন্ন রমজান ঘিরে ভোজ্য তেলের যোগান স্বাভাবিক রাখতে চলতি মাসেই মূল্য সংযোজন কর 10% থেকে কমিয়ে 5% করে সরকার। অথচ বাস্তবতা উল্টো। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও সব দোকানে মিলছে না 1 কিংবা 2 লিটারের বোতল। দোকানে দোকানে ঘুরে ক্ষুব্ধ অনেক ক্রেতা। ডিলারদের কাছ থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় ঘাটতি দেখা দিয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। 2 লিটার পাওয়া যাচ্ছে না, বেশিরভাগই পাওয়া যাচ্ছে 5 লিটারের বোতল। মধ্যবিত্ত যারা 1 লিটার, আধা লিটার, হ্যাঁ, এই ধরনের যারা তেল কিনতেছে তাদের জন্য একটা মরার উপর খড়ার ঘা। শুল্ক কমানোর পরেও যদি বাজারে তেলের দাম কম না হয়, কিনতে পারতেছি, এটা তো দেখতেছেন, খেতেই হবে। সঞ্চয় ভেঙে খাইতে খাইতে এখন জমি বিক্রি করতে হচ্ছে, আর তো কোনো ওয়ে নেই। আমরা তেল কিনতে আমাকে 3200 টাকা কাটন, এখন 3250 টাকা নিতেছে। কোম্পানি তেল দিচ্ছে না, ডিলার অজুহাত দিতেছে, কোম্পানিতে তেল আসতেছে না। চাইতেছি 10 কার্টন, ডিলার দিচ্ছে 5 কার্টন। এদিকে 1 মাসেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী আলুর দাম কেজিতে আরো 5 টাকা বেড়েছে। খুচরায় যা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ভারতীয় আলু পাইকারিতে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। আর প্রতি কেজি নতুন আলু কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 120 টাকা। পুরান আলু তো শেষ হয়ে গেছে, আর নতুন আলু উঠতে আছে, কমিয়ে দেবে দাম। সরকারের হাতে কিছু আলু আছে, যদি বান বন্যা ঝড় তুফান হয়, একথা আবার বীজের প্রয়োজন আছে। এই জিনিসটার সংকটের কারণে বাজারটা উল্টাপাল্টা। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশিরভাগ মাছের দামও। মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের জন্য একটু টাফ হয়ে যায়, প্রাইসটা অনেক হাই। আর একটু কম যদি বাজার রেটটা থাকতো খুব ভালো হতো। বেশি দাম হবেই, এইটাই নিয়ম। নদীর মাছ কেজিতে 200-300 টাকাও বেশি। তবে কিছুটা কমেছে সবজির দাম, যদিও মৌসুম অনুযায়ী এই দামকে কম বলতে নারাজ সাধারণ ক্রেতা। গত বছরের তুলনায় বেশিতে কিনতে হচ্ছে বলেও দাবি তাদের। শাকসবজি বাজারে প্রচুর আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হয়। কষ্ট তো হচ্ছে, অনেক কষ্ট হইলে কি করা, যেখানে 1 কেজি সেই জায়গায় নেই 700 গ্রাম। দামটা 50 থেকে 80-র ভিতরে এখনো আছে আর কি। আমরা এর থেকে কমবো আশাবাদী। প্রতি কেজি ব্রয়লার 180 টাকা, সোনালী 270 থেকে 300 টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা দরে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকারের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্যের ধারে কাছেও নেই বাজার বাস্তবতা। নাভিশ্বাস তোলা পণ্য মূল্যের জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন অসহায় ভোক্তা। যদিও নিয়ন্ত্রণহীন দামের জন্য বরাবরই পণ্যের সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন বিপণন অধিদপ্তর। তারপরও বাজারে নিয়মিত অভিযান চালিয়েই ক্রেতাকে স্বস্তি দিতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট।
গত বছরের একই সময়ের তুলনায় বর্তমান বাজারে পুরাতন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৬%-রও বেশি দামে। বছর ব্যবধানে দাম বাড়ার এই তালিকায় রয়েছে পেঁয়াজ, ডিম, মাংস, মরিচ, সিম, শসা সহ ৩০টিরও বেশি কৃষিপণ্য। পাশাপাশি বর্তমান বাজারের জন্য কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্য থেকে বেশি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। দাম বৃদ্ধির এমন বাস্তবতায় ভোক্তার অভিযোগ, দেশের পরিস্থিতি পরিবর্তন হলেও এখনো বাজারে জিইয়ে রয়েছে সিন্ডিকেট, ফলে মিলছে না স্বস্তি। বাজারটা তো মনে হয় টোটালি নিয়ন্ত্রণের বাইরে আছে। যে যার মতো করে চলতেছে, যে যার মতো করে পারতেছে, কিনতেছে। সিন্ডিকেট একটা জিনিস আছে, বুঝছেন, সব জায়গায় একই জিনিস, এই জায়গায় ৮০ টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে পুরো বাজারটাই দখল করা। সিন্ডিকেট কারণ ধরেন সব ঠিক হয়ে যাবে। তবে বাজারের এমন পরিস্থিতির জন্য সরকারি সংস্থাগুলো সামনে আনছেন সরবরাহ শৃঙ্খলের অদক্ষতাকে। পাশাপাশি হাত বদলের সংস্কৃতি ও দুর্বল বাজার কাঠামোকেও দায়ী করছেন তারা। সাপ্লাই চেনের যে কাঠামো, একটা বড় সমস্যা সেখানে, এবং অতিরিক্ত হাত বদলের যে প্রবণতা আছে সেটাই অধিকাংশ সময়তে এই যে মূল্যের যে অতিরিক্ত ওঠানামাটা হয় সেটা একটা বড় কারণ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, প্রাকৃতিক দুর্যোগ, ব্যবসায়ীদের মজুত করার প্রবণতা ও কিছু পণ্যের উৎপাদন ঘাটতি বাজারে অস্থিরতার বড় কারণ। তবে নিয়মিত তদারকিতে কিছু পণ্যের দাম কমে এসেছে দাবি তাদের। বাজার ব্যবস্থাটা এবং অ্যাভেলেবেল যদি প্রোডাক্ট রাখার জন্য আপনার প্রোডাকশন একটা বিষয় রয়েছে। গত 2 বছর তো আলুর প্রোডাকশনটা একটু কম হয়েছে। উৎপাদন হওয়ার কারণে সাপ্লাইতে একটু ব্যাঘাত করেছে, এটার দাম একটা কারণ হতে পারে। তবে আমাদের মনিটরিং চলতেছে এবং সাপ্লাই চেনের সাথে আরও অনেক এজেন্সি জড়িত রয়েছে সরকারের, ওনারা নিশ্চয়ই এই বিষয়ে কাজ করবেন। বাজারে মৌসুমি পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলেও মনে করেন তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সূচকের পতন আর দৈনিক লেনদেনের বেহাল দশায় গেল সপ্তাহ পার করেছে ঢাকা পুঁজিবাজার। 3 সপ্তাহেও মন্দাভাব থেকে বের হতে পারেনি ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ার। অব্যাহত পতনই থেকেছে আর্থিক খাতের 23 প্রতিষ্ঠান। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারের লেনদেন 367 কোটি 79 লাখ টাকা নেমে আসে 302 কোটি 5 লাখ টাকায়। এরপরের 4 কার্যদিবসে ওঠানামায় শেষ দিন 473 কোটি 76 লাখ টাকায় ঠেকলেও একদিনও পার হয়নি 500 কোটির লেনদেন। মূলধনও পতনে পড়ে গেল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে 6,60,86 কোটি টাকায় নামে। এরপর অবশ্য উত্থানে শেষ কার্যদিবসে তা 6,64,356 কোটি 40 লাখ টাকায় দাঁড়ায়। সপ্তাহ জুড়ে ঢাকার পুঁজিবাজারে ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেন 3.17% বেড়ে দাঁড়িয়েছে 70 কোটি 82 লাখ টাকায়। তবে গেল সপ্তাহেও গ্রাহকের আস্থা পায়নি আর্থিক খাতের 23 প্রতিষ্ঠান। সাধারণ বীমার 43 কোম্পানির গড় লেনদেন 58.11% কমে নেমেছে 18 কোটি 33 লাখ টাকায়। সপ্তাহ জুড়ে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল ইমারেল্ট অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, HR টেক্সটাইল লিমিটেড, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। অন্যদিকে দাম কমতির শীর্ষ 5 কোম্পানি হল নিউ লাইন ক্লোথিংস লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। 6 দফা দাবিতে মহাসমাবেশ করছে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আসা 23টি সরকারি IHT শিক্ষার্থী ও সরকারি বেসরকারি হাসপাতালের পেশাজীবীরা। শিক্ষার্থীরা জানান, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিলেও দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 2002 সাল থেকে প্রায় 10 থেকে 15,000 গ্র্যাজুয়েটরা পাস করে বের হয়েছে। একজনকে সরকার তার কোনো প্রতিষ্ঠানে কাজে লাগায় নাই। আমাদের ভবিষ্যৎ যে উচ্চশিক্ষার ব্যাপার এবং যে আমাদের উচ্চ পদস্থ বিভিন্ন চাকরি এবং আমাদের যে পদমর্যাদা আছে সেক্ষেত্রে আমাদের চরম বৈষম্যের শিকার। আমাদের যতদিন পর্যন্ত দাবি না মানে অতদিন আমরা রাজপথ ছাড়বো না। গত 16টি বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা আমার দেশের প্রতিটি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দিল্লির হাতে তুলে দিয়েছে। তারা আমার দেশের মেডিকেল টেকনোলজিস্টদের চাকরি থেকে বঞ্চিত করে, এদেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত না করে চিকিৎসা ব্যবস্থার এমন একটি বেহাল দশা তৈরি করেছে যাতে এদেশের প্রতিটি মানুষ একটু জ্বর সর্দি হলে ভারতে যেতে বাধ্য হয়।
পরিবর্তন আসছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায়। এবার 300 নম্বরের পরিবর্তে পরীক্ষা দিতে হবে 200 নম্বরের। আর বেসরকারি মেডিকেলে ভর্তির টাকা কিস্তিতে পরিশোধ করার সুবিধা রাখা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, ভর্তি প্রক্রিয়াকে শিক্ষার্থী বান্ধব করতেই পরিবর্তন আনা হয়েছে। তবে পরীক্ষার নম্বর কমানো হলেও শিখন ঘাটতি যেন না হয়, সেভাবে প্রশ্ন প্রণয়নের পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট। বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে পুরো ফি একসঙ্গে পরিশোধের নিয়ম থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা কষ্টসাধ্য। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা 3 ধাপে দিতে পারবেন এই ফি। এবার ইনস্টলমেন্টের সুযোগ রাখা হয়েছে বেসরকারিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে, কাজে এটা স্টুডেন্টদের জন্য একটা বড় স্বস্তির জায়গা আমি মনে করি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের জন্য নীতিমালায় আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার 300 নম্বরের পরিবর্তে 200 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সবশেষ এইচএসসি উত্তীর্ণরা জীববিজ্ঞান সহ বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আর এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসিতে ফল প্রকাশ করা হয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে 200 নম্বরের স্কোরকে কমিয়ে করা হয়েছে 100। এসএসসি এবং এইচএসসি মিলে 100 নাম্বার এবং স্টুডেন্টরা আরও 100 নম্বরে পরীক্ষা দিবে। স্টুডেন্ট যারা ম্যাট্রিক পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার মাঝখানে যদি কারো ইমপ্রুভমেন্ট থাকে, তাহলে ইমপ্রুভমেন্ট ওরাও পরীক্ষা দিতে পারবে। এটা একটা নতুন একটা পরিবর্তন আছে। একজন শিক্ষাবিদ বলছেন, প্রশ্ন প্রণয়নে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টি বিবেচনায় নিতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় সবসময় বায়োলজির উপরে গুরুত্ব আরোপ করা হয়, ঠিক সেইভাবেই বায়োলজির উপরে গুরুত্ব সমানভাবে রেখে যা আমরা এক্সপেক্ট করি আমাদের লার্নিং আউটকাম, যেটা আমাদের প্রত্যাশিত, সেই লার্নিং আউটকামের উপর ভিত্তি করে আমাদের কাঠিন্যের মাত্রা ঠিক রেখে প্রশ্নপত্র অবশ্যই প্রণয়ন করা উচিত। আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পলিথিনের ব্যবহার বন্ধে কারখানায় অভিযানের পাশাপাশি খোলা বাজারেও কার্যক্রম বাড়াচ্ছে সরকার। সকালে রাজধানী নিউ মার্কেট মনিটরিংয়ে যায় পরিবেশ মন্ত্রণালয়ের টিম। যদিও এখনও জরিমানার পথে হাঁটছেন না তারা, বরং জোর দিচ্ছেন সচেতনতায়। তবে ক্রেতা বিক্রেতারা বলছেন, সহজলভ্য ও সস্তা বিকল্প না এলে পলিথিন ব্যবহার বন্ধ করা কঠিন হবে। খোলা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে কারখানায় কারখানায় অভিযান চালাচ্ছে সরকার। যদিও বাজারের চিত্র ভিন্ন, এখনও দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। ক্রেতা বিক্রেতারা বলছেন, ক্ষতিকর হওয়ায় নিষিদ্ধ এই পণ্যের ব্যবহার বন্ধ চান তারাও। তবে জুৎসই বিকল্প না দিতে পারলে কাজে আসবে না অভিযান মনিটরিং। বিকল্প একটা যে কোনো পদ্ধতি বের করে বন্ধ করাটা উচিত। বন্ধ পক্ষে আমরা মাছ পানি এটা কাগজের ঠোঙ্গা দেওয়া যাবে না, দিব ভিজা সিরাপ পরে দেবো, ঠোঙ্গায় দিব পরে যাবো গা। ওটার পরিপ্রেক্ষিতে একটা জিনিস বাজারে পৌঁছানো দরকার। এখন সবাই নিজে থেকে উদ্যোগ নিতে হবে যে আমি আসলে এটা করবো না, এটা ক্ষতিকর সমাজের জন্য, পরিবেশের জন্য। এদিকে পলিথিন ব্যবহার বন্ধে 3 ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ে গঠিত মনিটরিং টিম। শুক্রবার রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে গিয়ে কমিটির সভাপতি জানান, সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যক্রম আরও জোরদার করছে সরকার। সব মিলিয়ে 166টি মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে এবং সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 349টি প্রতিষ্ঠান। বড় শপিং মলগুলোতে তো টোটালি বন্ধই হয়ে গেছে। আপনি আগোরা, স্বপ্ন বা ইউনিমার্ট এরকম যারা বড় শপিং মলে বন্ধ হয়ে গেছে। কাঁচা বাজারগুলোতে কিছু কিছু আছে, কিন্তু সেখানেও কিন্তু ব্যবহার অনেকটা কমে এসেছে। এ সময় বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজ ব্যবহারের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করেন তিনি। পাশাপাশি পরিবেশ বান্ধব পলিথিন নিয়েও কাজ হচ্ছে বলেও জানান। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখান থেকে বের হওয়া র্যালি ভিসি চত্বর, ফুলার রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মার্চ ফর প্যালেস্টাইন। আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে খুব দ্রুতই ফিলিস্তিনের মানুষ যেন স্বাধীনতার সুখ অনুভব করতে পারে। আমাদের মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম করা হয়, অত্যাচার করা হয়। আমাদের দাবি হচ্ছে তার মুসলমানদের উপর শান্তি বজায় রাখা হোক, মুসলমানদের উপর নিপীড়িত যে কষ্ট দেওয়া হয় এটা যেন বন্ধ হোক। এই যে ফিলিস্তিনের উপরে হামলা হচ্ছে সেটা প্রতিবাদ করতে আমি এসেছি। প্যালেস্টাইনের স্বাধীনতা এটা অলরেডি একটা ঘোষণা হয়েছে, এখন মানার বিষয়। অনেকগুলো দেশ মেনে নিয়েছে, আমরা মেনে নিয়েছি। আমরা চাই পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে সব এটা পক্ষে আসুক। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদদের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে।
তোমরা বুকে রক্ত দিয়ে সবচেয়ে বড় দানবটাকে সরিয়ে দিয়েছ। যে দানব বছরের পর বছর আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল, ধ্বংস করছিল, প্রিয় মাতৃভূমিকে বলাৎকার করছিল, সেই দানবকে তোমরা সরাতে পেরেছ। সেই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার মনে পড়ছে আমি কিছুদিন আগে ঠাকুরগাঁও গিয়েছিলাম। ঠাকুরগাঁয়ে আমার যে 4টে ছেলে প্রাণ দিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের বাড়িতেও গিয়েছিলাম, তাদের মা বাবা ভাই বোনদের সঙ্গে কথা বলেছি। আমি দেখা করেছি সেই সব ছেলেদের, ছাত্রদের যারা অন্ধ হয়ে গেছে, যাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে, যারা এখন অনেক অসুস্থ। আমার মনে পড়েছে এই 2013 সালে যখন এখন আরেকটি আন্দোলন চলছিল এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে। সেদিন গিয়েছিল 9 জনের প্রাণ গড়েয়া সুকানপুকুরি অঞ্চলে, 9 জন ছাত্র। সারা দেশে এইবার প্রায় 2000 ওপরে এবং সামগ্রিকভাবে 15-16 বছরে প্রায় 20,000 তরুণের প্রাণ কেড়ে নিয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছ, ফিনিক্স পাখির মতো জেগে উঠেছ এবং সেই অগ্নি বলাকা পাখায় আগুন মেলে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে তোমরা মানুষকে জাগিয়ে তুলেছ। আমি তোমাদেরকে অভিবাদন জানাই, সেলিউট জানাই। আমরা একেবারেই শেষ প্রান্তে জীবনের বলা যায় এটা সায়ান্ন। বড় একটাই আশা ছিল যে আমরা যেন এই জীবদ্দশায় দেখে যেতে পারি যে আমরা এই দানবের হাত থেকে মুক্তি পেয়েছি, মুক্তি পেয়েছি। আর একটি খুব বড় ইচ্ছা ছিল যে মহিয়সী মহিলাকে আমরা অনেকেই ঠিক মতো মূল্যায়ন করি না, অথচ এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যার ভূমিকা সবচেয়ে বড়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। খামারবাড়িতে কৃষিবিদদের আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়ে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হওয়া আরও 75 বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটি। এ নিয়ে মুক্ত হলেন 188 জন বাংলাদেশি। শুক্রবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সরওয়ার আলম। গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় অনেকে গ্রেফতার হন। এদের মধ্যে 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির আদালত। 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে সেপ্টেম্বরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া 57 বাংলাদেশিকে ক্ষমা করে দেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পরে 2 দফায় 40 জন প্রবাসী দেশে ফেরেন। আদানির দুর্নীতি নিয়ে বিরোধী দলীয় নেতাদের প্রশ্নের মুখে চতুর্থবারের মতো স্থগিত হলো ভারতের সংসদীয় অধিবেশন। প্রশ্নগুলোর অধিকাংশই ছিল আদানির পেছনে মোদী সরকারের সহযোগিতার অভিযোগ নিয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে প্রতারণার মামলা হয় গৌতম আদানির বিরুদ্ধে। বিরোধীরা বলছেন এ নিয়ে তদন্তেও গাফিলতি করছে সরকার। মার্কিন আদালতে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার মামলার পর থেকেই উত্তপ্ত দেশটির রাজনৈতিক অঙ্গন। সংসদ অধিবেশনেও আদানিকে মদদ দেওয়ার অভিযোগে প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে মোদী প্রশাসন। শুক্রবারও এ সংক্রান্ত প্রশ্ন আর হট্টগোলের মুখে চতুর্থ দফায় মুলতবি ঘোষণা করা হয় রাজ্য ও লোকসভার অধিবেশন।
আমাদের প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে বলেন, তবে এত অভিযোগের পরও আদানির দুর্নীতি মামলা নিয়ে কোনো পদক্ষেপ নেই কেন? আমরা এই বিষয়ে কথা বলতে পারবো না কেন? বিরোধী দলের এই প্রতিবাদের তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর। বলেছেন, সংসদে এসব করে বিরোধীরা নিজেদের হাসির পাত্রে পরিণত করছে। এ সময় কংগ্রেসের বিরুদ্ধে সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনায় ব্যবহৃত 267 নম্বর আইনের অপব্যবহারের অভিযোগও তোলেন তিনি। আদানি ইস্যু ছাড়াও মণিপুরের সংঘাত এবং দিল্লির আইনি পরিস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে এবারের অধিবেশনে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওয়ানডে সিরিজের খবর। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডের আগে তাই ঘাম ছড়ানো অনুশীলন নিগার সুলতানা জ্যোতিদের। ইনজুরির শঙ্কা কাটিয়ে প্রস্তুত প্রথম ওয়ানডের সর্বোচ্চ স্কোরার শারমিন সুপ্তা। অন্যদিকে সংবাদ সম্মেলন এড়িয়ে আইরিশরা নিজেদের চাঙা রেখেছেন ভিন্ন উপায়ে। হোম অফ ক্রিকেটে মাতেন ঢাকার ঐতিহ্যবাহী যান রিকশা নিয়ে। ম্যাচ শুরু শনিবার সকাল 10টায়। প্যাডেলের চাপে এগিয়ে চলছে রিকশা, সারিবদ্ধ, চোখে উচ্ছ্বাস, ভিন্ন অভিজ্ঞতা অন্তত আইরিশ ক্রিকেটারদের জন্য। রিকশা শহর ঢাকা, বিশ্ব ঐতিহ্যের অংশ ইউনেস্কোর অপরিমেয় সংস্কৃতির স্বীকৃতি। প্যাডেলের রিকশা চড়া কান্না প্রিয় আইরিশ ক্রিকেটাররাও তাই সেই অভিজ্ঞতা নিয়েছেন সুযোগ পেয়ে। শুধু কি তাই, গ্যাবি লুইস, আর্নেল ক্যালিরা নিজেরাই যাত্রী থেকে বনে গেলেন চালক। দেখে কে বলবে প্রথম ওয়ানডে হারে ব্যাকফুটে আয়ারল্যান্ড। তবুও কঠিন পরীক্ষার আগে যতটা নির্ভর থাকা চাই। তবে ভীষণ সিরিয়াস বাংলাদেশ। মূল মাঠের পর একাডেমিতে ব্যাটারদের পরিশ্রম। এই ম্যাচেই যে সিরিজ নিশ্চিত করা চাই, যেখানে টাইগ্রেসদের আরো আত্মবিশ্বাসী করছে আগের ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। একটা অনেক বড় গ্যাপ দেওয়ার পরে আমরা ওয়ানডে খেলতেছি 250+ ফার্স্ট টাইম। এটা বুস্ট আপ করে যে আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড। 252 রেকর্ডের মধ্যেও কিন্তু আরেকটা রেকর্ড যে আমরা ফার্স্ট টাইম 27 বাউন্ডারি মেরেছি। তো এটা কিন্তু ধরেন আপনার একটা আমাদের বড় টিমের সাথে কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় যে ডট বলের রেশিওটা হচ্ছে ওদেরও ডট বল থাকে, বাট ওরা বাউন্ডারিটা বেশি মারে। বাট এই বাউন্ডারিটা অপশনটা আমাদের একটু বাড়ছে। সো হোপ নেক্সট 2 ম্যাচেও আমরা সেম ধারাবাহিকতা ধরে রাখবো। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত টাইগ্রেস। এ ম্যাচেও মিরপুরের স্লো উইকেটের বিবেচনায় নাহিদা রাবেয়া সুলতানার স্পিনের ওপরই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। কন্ডিশনের জন্য এটা আমাদের ডিসিশনটা নেওয়া হয়। আর যেহেতু আমরা স্পিনটা স্ট্রং, আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে, তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরাও তো স্ট্রাগল করছে, সেটা হয়তো আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন। হ্যাঁ, হয়তো যদি ভালো ট্র্যাক বা স্কোরিং ট্র্যাক হয় হয়তো আমরা চিন্তা করবো অদূর ভবিষ্যতে যে পেস বোলার দুইটা নিয়ে খেলার। ঘরের মাঠে খেলা সবশেষ 3 ওয়ানডে সিরিজে একটা করে জয় আর হার টাইগ্রেসদের। ভারতের সঙ্গে সিরিজটি হয়েছে ড্র। আয়ারল্যান্ড নারীদের হারিয়ে ধুঁকতে থাকা বছরের শেষটা তাই রাঙাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পাপন সহ অনেক কর্মকর্তা গা ঢাকা দেয়ায় বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়া হয় ফারুক আহমেদকে। নানা ঘটনার মধ্য দিয়ে 100 দিন অতিক্রম করল তার বোর্ড। এ সময়ে সাকিব হাতুরু সিংহের মতো ইস্যু সামাল দিতে যেমন হিমশিম খেতে হয়েছে, আবার NCL, T20 আর BPL এর পরিকল্পনায় প্রশংসাও কুড়িয়েছেন নীতি নির্ধারকরা। বিশ্লেষকরা বলছেন মূল চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনের দিনগুলোতে, যদিও বিসিবি পরিচালকরা নিজেদের কাজ নিয়ে তৃপ্ত। মাকসুম আলম খানের রিপোর্ট। একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা, কোনো ব্যাটসম্যান 100 রান করলে ব্যাট উঁচিয়ে সেঞ্চুরি উদযাপন করে। বর্তমান ক্রিকেট বোর্ডেরও 100 দিন পূরণ হলো। এই 100 দিনে তারাও কি সেঞ্চুরি সেলিব্রেট করতে পারছে? 100 দিনে ফারুক ভাই যা যা বলছিলেন তা তিনি সবকিছু তিনি পূরণ করতে পারেননি। এই বোর্ডটা সেমই, কোনো চেঞ্জ দেখতেছি না। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদল আসে ক্রিকেট বোর্ডের চেয়ারেও। 21 আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের নানা অনিয়ম নিয়ে শুরু থেকেই যিনি ছিলেন উচ্চকণ্ঠ। নিজে দায়িত্ব নিয়ে মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন স্পষ্ট ভাষায়। দায়িত্ব নেয়ার প্রথম 100 দিন কেমন কাটলো তার জানতে যোগাযোগ করা হলেও সময় পাওয়া যায়নি। তবে ক্রিকেট প্রেমীরা জানিয়ে দিয়েছেন বর্তমান বোর্ডের কাছে তাদের প্রত্যাশার কথা। বিসিবিতে কোনো দুর্নীতি, কোনো অনিয়ম যেন না হয়। ক্রিকেট বোর্ড কোনো কিছুর ভিতরে যাতে রাজনীতির কোনো হস্তক্ষেপ না থাকে।
শুরুর অনেকটা সময় সাকিব ইস্যুতে তটস্থ থাকতে হয়েছে ফারুককে। এরপর হাথুরু সিংহে কিংবা শান্ত ইস্যুও এসেছে সামনে। অধিকাংশ ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান নীতি নির্ধারকরা। তবে এই বোর্ড সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে দেশীয় কোচ, আম্পায়ার, গ্রাউন্ডসম্যানদের গুরুত্ব দেওয়ার কারণে। তবে কিছু বিষয়ে এখনো আগের বোর্ডের পথেই হাঁটছেন বর্তমান পদধারীরা। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা বলেও করা হয়নি। সবচেয়ে বড় ব্যর্থতা যে সাকিব আল হাসানকে তিনি দেশের মাটিতে এনে লাস্ট টেস্টটা খেলাতে পারেন নাই। বহুদিন ধরে ডিজিএম নাই, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাই, ডেপুটি জেনারেল ম্যানেজার নেই, জেনারেল ম্যানেজার নেই। তবে আত্মপক্ষ সমর্থন করেছেন বিসিবির এই পরিচালক। কয়েকটা ইভেন্ট হলো, আমাদের একটু স্ট্রেস গেছে, একটু বেশি সময় দিতে হয়েছে, বাট কোনো কমপ্লেন নাই, সবকিছু স্মুথলি হচ্ছে। ক্রীড়াঙ্গন সংস্কারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গঠন করা সার্চ কমিটির এই সদস্যের মতে সামনের 100 ডেতে বিসিবির চ্যালেঞ্জ আরও বেশি। সামনের 100 দিনের মধ্যে যেন এই প্রশ্নটা না করতে হয় যে এখনো ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে। সবচেয়ে বড় এসিড টেস্টটা হচ্ছে এবারের বিপিএল, কারণ তারা বিপিএল কে নিয়ে অনেক বেশি হাইপ তুলেছেন। তবে বিপিএল এর সময় চলবে আরও 4 ফ্র্যাঞ্চাইজি লিগ, তাই নামি দামি বিদেশি ক্রিকেটারদের এনে এই আসরকে সফল করাটা বেশ চ্যালেঞ্জিং হবে ফারুক আহমেদের বোর্ডের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার শীতের আগমনের খবর। ক্ষণস্থায়ী হেমন্তের এখন প্রায় বিদায় বেলা। আর কদিন বাদেই উদাসী সন্ন্যাসীর বেশে হাজির হবে শীত। কুয়াশার পর্দা দোলাতে দোলাতে শিশিরে মুখ ভিজিয়ে প্রকৃতিও প্রস্তুত তার এই পরিবর্তনের খেলায়। শুধু মানুষ নয়, শীতের আগমনী বার্তায় বদলেছে জীবনাচার, প্রাণীকুলেও ছোঁয়া লেগেছে তার। আবহাওয়াবিদদের মতে শীত এবার হাজির হবে আগে ভাগে। মঞ্জুরুল হক মঞ্জুর, ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। তখনও ভাঙেনি ঘুম এই প্রান্তরে। রাতভর শিশিরের ঝরে পড়া শেষে দিগন্তের বুকে আড়মোড়া ভেঙে উকি দিচ্ছে যে নতুন ভোর, তার জন্য কত দীর্ঘ অপেক্ষা। নতুন এমন এক ভোরে কুয়াশার বুক চিরে জীবিকার ডাক। ধরণীর বুকে ঋতুর এই পালা বদলে উদার প্রকৃতি এ সময় যা কিছু দেয় তার কেন্দ্রে মানুষ আর তার জীবিকার নিবিড় যোগ, জাগে নতুন প্রত্যাশা। সোনালী ধানের স্বর্ণাভ রং কৃষকের প্রাণে এনেছে নতুন উদ্যম। বিস্তীর্ণ ফসলের মাঠ যেন তার আশার আলো। প্রকৃতি আর মানুষের এমন অপূর্ব মিলন পর্ব শেষে শিশিরের মুক্তদানা ভেদ করে রোদের আভা এখন মাটির আঁচল। আসছে শীতের দিন। মৃদু রোদ গায়ে মেখে এবার শব্দে শব্দে গাঁথা হবে নতুন অনুভূতির মালা। এখন তো শীত নেই, ওই একটুই পরে, তাই তো আমরা অস্থির হয়ে যাই। আর আগেকার শীত দুব্বা গাছের ভিতরে স্বল্প হয়ে গেছে। ঋতুর পালা বদলের চরিত্র এখন কিছুটা বদলেছে বটে। জলবায়ু পরিবর্তনের চোখ রাঙানি স্পষ্টত কুয়াশাবৃত প্রকৃতির রূপেও এনেছে পরিবর্তন। তবে গ্রামীণ এই যাপনে তা কোনো বাদ সাধেনি। শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক, আমরা মাটির মানুষ, মাটিতে আমরা কাজ করি। চাল করি, আলো পিঠা করি, জামা পিঠের লাইসি, উৎসব করে খাওয়া দাওয়া। ইট কাঠের নগরীতে আসন্ন শীত বুড়ির গল্প জমে চায়ের কাপে। ব্যস্ত শহরে শীত আসে নীরবে, কেবল স্মৃতির পাতায়। রিক্ততার সুরি যেন ধুলো ধুলো এই শহরের একরত্তি শীতের কাব্য। ভোর রাত্রে হইলে আব্বা নামাজ পড়ে বলতে যে পড়তে বসো, তখন ল্যাপের ভিতর থেকে বাইরে হতে ইচ্ছে করতো না, এত শীত। আবহাওয়াবিদরাও জানালেন এবার শীতের দেখা মিলবে বেশ আগে ভাগেই। আমাদের যে প্রেডিকশন সে অনুযায়ী জানুয়ারি মাসে হয়তো কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। পদে পদে শীতাতুর জড়তা জড়িয়ে থাকলেও শীত বাঙালির উৎসবের। তাই তো নিরানন্দের আবরণ সরিয়ে শীত কথা বলে প্রাণচঞ্চল এক নতুন জীবনের। উম্মে হানি, সময় সংবাদ, মানিকগঞ্জ। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসকন নেতাকে নিয়ে বিবৃতি দিলেও আইনজীবী হত্যায় কেন চুপ ভারত, প্রশ্ন বিএনপি নেতার। চিন্ময়ের বিচার কাজের স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান দিল্লির। এবং বিগত 3 ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তির আওতায় আনা উচিত বললেন বদিউল আলম। সরকারের চাপে সঠিক তথ্য দিতে পারেনি অনেক গণমাধ্যম। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।